আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। গত ৩ দিন আগে মারা গেছেন খালেদা, খবরটি গোপন রাখা হলো কেন? ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতা ছক কষছে আওয়ামী লীগ। শাপলাকলি প্রতীকে সনদ পেল এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন গত ৩০ নভেম্বর মারা গেছেন খবরটি সবার থেকে লোকানো হয়েছে এবং মির্জা ফখরুল বলেছেন, আমরা বেগম জিয়ার সাথে দেখা করতে পারছি না, আমাদের হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারেক রহমান দেশে না ফিরলে দেশে দুর্নীতি আরও বাড়বে বলেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ নভেম্বর রাত ১১টা ২৮ বেগম খালেদা জিয়া মারা যান। এরপর থেকেই বিএনপিতে শোকের ছায়া নেমে আসে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যারা হাসপাতালে দেখে আসেন এবং হাসপাতালে গেলে আরও যারা উপস্থিত থাকেন অথবা যারা হাসপাতালের ভেতর থেকে আসেন, সবারই একটা ধারণা হয় এবং গত কয়েকদিনের পরম্পরা বক্তব্য এবং যেসব সিচুয়েশন এসব ধরে যারা বেগম জিয়াকে দেখে আসেন, বিএনপির বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ তারা চোখ বন্ধ করে কেউ বলতে পারছেন না যে বেগম জিয়া বেঁচে আছেন। এর বাইরে ডাক্তাররা তো বলছে তিনি ক্রিটিক্যাল অবস্থা আছেন। ডাক্তার আরও বলেছেন তিনি মেডিসিন নিতে পারছেন না। এবং খালেদা জিয়াকে দেখে আসা ব্যক্তিত্বদের মধ্যে আকরুজামান রঞ্জন বলেছেন, কোনো মানুষ যদি মারা যায় সেটা আমরা নিজেরা ঘোষণা করতে চাই না, সেটা তার পরিবার বা আত্মীয় বা চিকিৎসক যতক্ষণ পর্যন্ত ঘোষণা করবে তখন আমরা ঘোষণা করতে পারব খালেদা জিয়া মারা গেছেন। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ তৃণমূলের অসংখ্য মানুষ বেগম জিয়াকে দেখতে গিয়েছিলেন, তাদেরকে হাসপাতালে ঢুকতে দেয়া হয়নি এবং তারা মেনে নিয়েছেন যে বেগম জিয়া মারা গেছেন সেই খবরটি গোপন করা হয়েছে এবং প্রকৃতির যে নিয়ম সে পথে তিনি পাড়ি দিয়েছেন সেটা তারা মেনে নিয়েছেন। বেগম জিয়া যে মারা গেছেন সেই খবরটি গোপন রাখার কারণ হচ্ছে তার ছেলে তারেক রহমান যে দেশে নেই। তিনি দেশে আসলে অফিসিয়ালভাবে বেগম খালেদা জিয়াতে মৃত ঘোষণা করা হবে। দেশে তারেক রহমান ফিরলে খবরটি সবার মাধ্যমে জানানো হবে। খবরটি গোপন রাখা হয়েছে দেশে যাতে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি না হয় তার কারণে। আওয়ামী সরকারের পতনের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্য পলাতক নেতারা বাংলাদেশের মানুষকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছে। শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দেন। তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলে নানা নাশকতামূলক অপতৎপরতার নির্দেশনা দেন। তা মোকাবেলায় সরকারের তরফ থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ সোচ্চার হয়। এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে জুলাই গণহত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ ও ঢাকার বিশেষ আদালত থেকে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় প্রথমে ২১ বছরের সাজা হয়, পরে আরও এক মামলায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই যখন বাস্তবতা, তখন দেশের মানুষের কাছে ভীতিকর এই দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম অস্থিতিশীলতা তৈরি সহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে। ৩২টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা। ওইসব আসনে ভয়ভীতি প্রদর্শন সহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা। সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন মাধ্যমে সংখ্যালঘুদের উস্কানি ও মদত দিয়ে তাদের বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা সহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাতে পারে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী চক্রান্তের এমন সব তথ্য। এরই মধ্যে প্রতিবেদনটি সরকারের উচ্চ পর্যায়ে দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দা প্রতিবেদনে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের যে অপতৎপরতার ছক উঠে এসেছে সে বিষয়ে করণীয় জানতে চাইলে নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদ্য সাবেক প্রধান ও সুশাসনের জন্য সাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা তৈরিতে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা ঢুকে পড়ার আশঙ্কা আছে। এ বিষয়ে সরকারকে সজাগ হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারলে অনেক ঝুঁকে থেকে দেশ রক্ষা পাবে। ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ভারতে অবস্থান নিয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ বর্তমানে গোপন বৈঠক করছে। এছাড়া অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়া সহ ধর্মীয় অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে ভুয়া তথ্য ব্যবহার করে ডিপ ফেক ভিডিও, মিথ্যা ভাষণ বা নকল বার্তা তৈরি করে অসত্য তথ্য প্রচার করতে পারে। গোয়েন্দারা জানান, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার 10টি আসনে চরমপন্থীদের তৎপরতা আছে। পার্বত্য জেলার 3টি আসনে রয়েছে সশস্ত্র গোষ্ঠীর প্রভাব। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বার্থান্বেষী মহল ও আওয়ামী লীগ এইসব চরমপন্থী গ্রুপ ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে আওয়ামী লীগ। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম যুগান্তরকে বলেন, ভারতে পলাতক আওয়ামী লীগের নেতারা সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করে নির্বাচনে ঝুঁকি বাড়াতে পারে। দেশের ভেতরেও তাদের লোক আছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। ইতোমধ্যে শেখ হাসিনা নির্বাচন প্রতিরোধের কথা একাধিকবার বলেছেন। এ বিষয়ে করণীয় কি জানতে চাইলে সাবেক এই আইজিপি বলেন, পুলিশ, বিডিআর ও সেনাবাহিনী তৎপর থাকলে তারা সফল হতে পারবে না বলে আমি মনে করি। সব ধরনের ঝুঁকি নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ করলে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৫,৭৬৩টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়। এর মধ্যে ৪,৪২৩টি অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও উদ্ধার হয়নি ১,৩৪০টি অস্ত্র। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের ১০,৫০৬টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এগুলোর মধ্যে ৬৫৭টি অস্ত্র এখনও জমা পড়েনি। ধারণা করা হচ্ছে এই সব অস্ত্রের একটি বড় অংশ সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হাতে চলে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠী এই সব অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে মোট সীমান্তবর্তী সংসদীয় আসন সংখ্যা ৬২টি। এগুলোর মধ্যে ৩২টি আসনে সংখ্যালঘু জনসংখ্যার হার শতকরা ১০ বেশি। 10টি নির্বাচনী আসনে চরমপন্থী ও ৩টি আসনে সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা আছে। ২৬টি নির্বাচনী আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু ভোটের হার ২০ বেশি। ৭৮টি আসনে সংখ্যালঘু ভোট ৫০,০০০-এর বেশি। এইসব ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। আওয়ামী লীগ নির্বাচন থেকে বিরত থাকলে এই সব ভোটার ভোট প্রদানে বিরত থাকতে পারেন। এক্ষেত্রে অন্যান্য দলের প্রার্থীরা তাদের ভোট কেন্দ্রে যেতে চাপাচাপি করলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভোটের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হতে পারে। ২০২৪ সালের অগাস্ট থেকে এই বছরের জুলাই পর্যন্ত ১১ মাসের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ২,৬৮৫টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ১,২৫৬টি। এই সব ঘটনায় মামলা হয়েছে ৪৫৬টি। মোট ঘটনার ৭৬ হয়েছে রাজনৈতিক কারণে, মাত্র ২ ঘটেছে সাম্প্রদায়িক কারণে, বাকিগুলো ঘটেছে অন্যান্য কারণে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, সব রাজনৈতিক দলের মধ্যে কম বেশি অভ্যন্তরীণ কোন্দল আছে। আধিপত্য বিস্তার ও পদ পদবি সহ নানা স্বার্থ সংশ্লিষ্ট কারণে এই সব কোন্দল তৈরি হয়েছে। এতে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হবার আশঙ্কা আছে।
প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির অন্তর্কোন্দলে ১০০ জন নিহত ও ২০০০-এর বেশি আহত হয়েছেন। বিএনপি বনাম অন্যান্য দলে কোন্দলে নিহত হয়েছেন ২১ জন ও আহত হয়েছেন ৪২১ জন। রাজনৈতিক কোন্দল থামাতে না পারলে নির্বাচনকালীন সহিংসতা ও হতাহত অনেক বাড়বে। সোশ্যাল মিডিয়ায় বট ও ফেক আইডি ব্যবহার করে প্রার্থীর জনপ্রিয়তা কৃত্রিমভাবে বেশি দেখানোর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা জানিয়ে এতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আধিপত্য বিস্তার, ভোটারদের হুমকি দেওয়া, প্রচার প্রচারণায় বাধা দান, এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট দেওয়া, অবৈধ অর্থের ব্যবহার ইত্যাদি কারণে প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘাত, সহিংসতা ও হতাহতর ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, সুষ্ঠু নির্বাচনের অন্যতম বাধা হল রাজনৈতিক দলগুলোর অন্তর্কোন্দল। সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে দরকার ঐক্য। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঝুঁকি আছে সেগুলো মোকাবেলা করতে নির্বাচন কমিশন প্রস্তুত নয়। সামনের নির্বাচনে এআই সাংঘাতিক প্রভাব ফেলবে। তিনি বলেন, এটা প্রতিরোধে নির্বাচন কমিশন এখনো কোনো প্রশিক্ষণ দিয়েছে বা কোনো সেল গঠন করেছে বলে আমার জানা নেই। এছাড়া নির্বাচনকালে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা ঢুকে পড়ার যে আশঙ্কা আছে তা মোকাবেলারও কোনো প্রস্তুতি দেখছি না। অবৈধ অস্ত্র উদ্ধারেও কোনো জোরালো অভিযানও দেখছি না। বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কোনো অভিজ্ঞতা নেই, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঝুঁকি আছে সেগুলো মোকাবেলায় তারা প্রস্তুত কিনা সেটা বড় প্রশ্ন। তারা এখনো মাঠে নামেনি। পুলিশের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপস যুগান্তরকে বলেন, সব ধরনের ঝুঁকি মাথায় নিয়েই আমরা কাজ করছি। তফসিল ঘোষণার পরপরই আমাদের তৎপরতা আরও বেড়ে যাবে। অবৈধ অস্ত্র উদ্ধার জোরদার হবে। নির্বাচনকালীন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত।